প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই মুহূর্তে সমগ্র দেশ কুয়াশার চাদরে ঢাকা। এই মুহূর্তে আমার শত শত সহস্র প্রিয় শিক্ষার্থীর চক্ষু আমার ক্লাস দেখার জন্য অপেক্ষা করছে। আমি তোমাদেরকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। আলোচনা করব আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচনার বিষয়ে অনেকগুলো জিনিস থাকবে। ত্রিকোণমিতিক অনুপাতের মানের পরিবর্তন, ডোমেইন রেঞ্জ এবং পিরিয়ড, ফাংশনের পিরিয়ড, এই বিষয়গুলো আলোচনায় থাকবে। এই বিষয়গুলো থেকে মূলত আমাদের এমসিকিউ কোয়েশ্চেন এবং সিকিউ এর শর্ট কোয়েশ্চেন হয়ে থাকে। 3-4টা এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও আমাদের ত্রিকোণমিতিক অনুপাতকে সঠিকভাবে অনুধাবন করার জন্য এই জ্ঞানগুলো আমাদের খুবই দরকার। তো আমি সেই বিষয়গুলো গ্রাজুয়ালি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে লিখতে থাকো এবং আমার কথা শুনতে থাকো। আমি আশা করি যে আমার এই বক্তব্যের পরে, আমার লেকচারের পরে তোমাদের এই সংক্রান্ত অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের মানের পরিবর্তন, ডোমেন রেঞ্জ এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে তোমাদের যে অস্পষ্টতা, সেগুলো ইনশাল্লাহ দূর হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি যে অনুপাতের মানের পরিবর্তন আমরা গতদিন দেখেছি। আমরা বরাবরই বলেছি, তোমরা স্ক্রিনে দেখো, আমি তোমাদের জন্য একটি সুন্দর বৃত্ত এঁকেছি এবং একটি প্রশ্নের অবতারণা করেছি যে থিটা কোণ 0 ডিগ্রি থেকে বেড়ে 90 ডিগ্রি হলে কস থিটা অনুপাত কী হবে? 1 থেকে কমে 0 হবে, না 0 থেকে কমে -1 হবে, না 1 থেকে বেড়ে 0 হবে, না 0 থেকে বেড়ে 1 হয়? তো এই বিষয়গুলো খুবই একটু হাই থটের বিষয় এবং বিষয়গুলো কনফিউজিং। কিন্তু দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, যেমন কুয়েটে এসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসছে, তারপরে তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসবেই, তারপরে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো বিষয়গুলো কনফিউজিং, আর এই কনফিউজটা দূর করার জন্যই আমি আজকে এই আলোচনাটা শুরু করছি। এরপরে আমি ডোমেন রেঞ্জ সম্পর্কে আলোচনা করব। তোমরা যেহেতু ফাংশন পড়েছ, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ থাকে। আমরা যে অনুপাতগুলো শিখলাম গতকাল না, আমরা এসএসসিতেই শিখেছি, সেই অনুপাতগুলোর ডোমেন রেঞ্জ শিখব। তো এই বিষয়গুলো, তা প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা ছবি এঁকেছি, এই ছবিটা তোমরাও একটু এঁকে নাও। দেখো, আমরা একটা অনুপাত দিয়ে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করব। এবং পরীক্ষার হলে হচ্ছে কি, যখন এ ধরনের এগুলো খেয়াল রাখা একটু টাফ হয়ে যায়, তো তোমরা ছোট একটা ছবি এঁকেই এই সমস্যা কিন্তু দূর করতে পারবা। ওকে, আমাদের দেখো, ত্রিকোণমিতিতে আমরা বলেছি যে আদি রেখা থেকে এভাবে ঘুরতে ঘুরতে, আদি রেখা থেকে এইভাবে ঘুরতে 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 কি হয়, একটি আমাদের ত্রিকোণমিতিক কোণগুলো তৈরি হয়। তাহলে আমরা এখানে একটি কোণ ডিজাইন করেছি, সেই কোণ হচ্ছে থিটা। অর্থাৎ আমাদের এই ওপি রশ্মিটা একদা কোথায় ছিল? ওএক্সের সাথে মিলে ছিল। সে ঘুরে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সে কি করেছে? এই যে থিটা কোণটা ডিসক্রাইব করেছে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কস থিটার বিষয়টাই আলোচনা করতে চাচ্ছি। আমরা কস থিটার অনুপাত কি পড়েছি? কস থিটার অনুপাত আমরা যদি বলি যে কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। আমরা বলেছি কালকে যে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি পাচ্ছি? ওকে, আমরা পাচ্ছি ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের কত? ওএম, আর অতি হচ্ছে কত? আমাদের আর। এই হলো তো বিষয়, ওপি বা আর। ওকে, তা এইটুকুকে আমরা কি বলি? এক্স বলি, আর এইটুকুকে কি বলি? আমরা ওয়াই বলি। ওকে, তাহলে এই যে, অর্থাৎ এটা কি ছিল? এক্স বাই আর। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমার এই কথার পরেই তোমরা কিন্তু এই প্রশ্নটার জবাব দিবা। আমি জানি তোমরা অনেকেই জবাব হয়তো দিয়ে ফেলেছ, কিন্তু আমি ইন্টারেক্ট করতে পারছি না, কিন্তু আমি সবার জন্যই কথা বলছি। তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমার ওপি রশ্মিটা যখন এখানে ছিল, ওকে, যখন এই রশ্মিটা আমার ওএক্সের সাথে মিলেছিল, তখন কি? অর্থাৎ থিটা যখন আমার 0 ছিল, তখন আমার কি ছিল? ওপি
ওপি এবং কি ছিল ওএম দুটাই কিন্তু কি ছিল সমান ছিল। ওপি এবং ওএম দুটাই কিন্তু সমান ছিল, দুটাই সমান ছিল। আর কি পিএম কি ছিল আমাদের 0 ছিল। ওকে, কখন? যখন থিটাটা 0 ছিল অর্থাৎ ওপি রশ্মিটা এর সাথে মিলেছিল তখন পিটা কিন্তু এখানে ছিল, এই যে এইখানে পিটা বসেছিল। ওকে, তখন তো লম্বটা দেখাই যায়নি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কস কত ছিল তোমরা খেয়াল করো। কস সেই ক্ষেত্রে কত ছিল? কস 0-র সময় কত ছিল? যে ওপি বাই ওএম, তার মানে আমরা কস কি পাই? লম্ব বাই, এইটা হলো আমাদের লম্ব, খেয়াল করে দেই, এইটা হচ্ছে আমাদের ওপি। ওকে, তার মানে আমরা সেই মুহূর্তে কি পেয়েছিলাম? যখন 0 ডিগ্রি তখন আমরা পেয়েছিলাম ওএম বাই কত? ওএম, অর্থাৎ ওপি বাই ওপি, ওপি বাই ওপি, অর্থাৎ কাটাকাটি গিয়ে কত ছিল? 1 ছিল। ঠিক আছে, অর্থাৎ এই কারণেই আমরা কি বলি যে cos 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1। তাহলে 1টা কিভাবে আসছে তোমরা সেটা নিজ চোখেই দেখতে পাচ্ছ। তাহলে যখন এই মুহূর্তে আমাদের cos ছিল, আমি পয়েন্টটাকে বড় করে এখানে দিচ্ছি যে যখন cos এখানে ছিল অর্থাৎ থিটা ইকুয়াল কত? 0, পিটা এখানে ছিল, পি বিন্দুটা যখন এখানে ছিল তখন কিন্তু এই ঘটনা 1 ছিল। এখন কি হয়েছে? এখন আমার এই দিকে চলে গেছে, এই দিকে চলে গেছে। তা চলে গেলে আমার সেই জায়গায় কত? বর্তমান থিটার অবস্থান যেটা আছে সেটা কত? এক্স বাই কত? কত? এক্স বাই কত? আস্তে আস্তে কত? এক্স বাই কত? আর, এক্স বাই কত? আর। তাহলে এক্স আস্তে আস্তে কি হচ্ছে? এক্স আস্তে আস্তে এক্সের একটা ভ্যালু তো একটা ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার কারণে আর এটা তো ঠিকই থাকতেছে। তার মানে আমি এখানে একটা ভ্যালু ইনপুট করতেছি, আমার লব কি হয়ে যাচ্ছে? লবটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তাহলে লব যদি ছোট হয়, লব মানে কত? এখানে ও এক্স মানে কত? আমরা যেটা বলছি এইটা হচ্ছে কি বলছি? ওএম বলছি। ওকে, ওএম। তাহলে লব যদি আস্তে আস্তে বড় হয় তাহলে ভ্যালু কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে ছোট হইতে 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 যখন প্রতিনিয়ত কিন্তু এখান থেকে এই যে এখানে 1 ভ্যালু প্রদান করছে কস, আর এখন আস্তে আস্তে যখন আমি ঘুরতেছি অ্যান্টি ক্লকওয়াইজ, যখন আমি এই দিকে যখন ঘুরে যাচ্ছি তখন আমার কিন্তু লবটা কি হয়ে যাচ্ছে? লবটা এই লবটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, লবটা এটা ডিক্রিজিং, এটা কি? ডিক্রিজিং, এসআইএনজি। ওকে, ডিক্রিজিং হচ্ছে। তাহলে লব ডিক্রিজিং হলে কি হবে? আস্তে আস্তে লব যতই ডিক্রিজিং হবে ফলাফল ততই কি হবে? ছোট হয়ে যাবে। তার মানে ভ্যালু 1 থেকে আস্তে 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 গ্রাজুয়ালি ছোট হবে। এবং ঠিক পি পয়েন্টটা যখন এই জায়গায় যখন চলে আসবে তখন আমাদের কি হবে? দেয়ার উইল বি নো লব, নো নিউমারেটর। ওকে, তখন এই জায়গায় আসবে পি, যখন এই জায়গায় আসবে অর্থাৎ থিটা ইকুয়াল যখন 90 ডিগ্রি হবে তখন দেখো ওএম থাকবে না। তখন ওএম কি হবে? তখন আমরা বলতেছি যে তখন কি হবে? আমি এখানেই লিখে দিই যে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে আমাদের কি হবে? যে ওএম হচ্ছে আমাদের কত? 0 হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ওএম 0 হচ্ছে, আর ওপিটা কি হয়ে যাচ্ছে? ওপি আর পিএম সমান হয়ে যাচ্ছে। ওপি ইকুয়াল কত হয়ে যাচ্ছে? পিএম সমান হয়ে যাচ্ছে। এখন আমি যদি কস থিটার মান যদি এখানে বের করি, কস 90 ডিগ্রির ক্ষেত্রে যদি বের করি তাহলে আমার অনুপাত কি হচ্ছে? ওই যে তোমরা কি করছো, ওপি আর ওএম মানে কত? 0, তার মানে কি 0 হয়ে গেল। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে 0 ডিগ্রিতে আমরা কিন্তু পেয়েছি কত ভ্যালু? 0 ডিগ্রিতে পেয়েছি কত? এই ভ্যালুটা পেয়েছি, আর 90 ডিগ্রিতে পেয়েছি এই ভ্যালুটা। এখন তোমরাই বলো যে যখন আমার 0 ডিগ্রি ছিল এই জায়গায় ছিল তখন ভ্যালু ছিল 1, আর যখন এদিকে ঘুরে ঘুরে এখানে আসলো তখন ভ্যালু হলো কত? 0। তার মানে ভ্যালুটা অফকোর্স কি? ডিক্রিজ হয়েছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয় তখন ভ্যালু কি হবে? কোনটা রেজাল্ট হবে? 1 থেকে কমে 0 হয়, না 0 থেকে কমে -1 হয়, না -1 থেকে কমে 0 হয়? তাহলে এখন এই পর্যন্ত আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমাদের ভ্যালুটা কি হচ্ছে? অফকোর্স এটা সঠিক রেজাল্ট, অর্থাৎ 1 থেকে কমে কি হয়? 0 হয়। আচ্ছা, আবার যদি এই জায়গায় যদি কি হয়, এখানে কিন্তু আমরা 0 পেয়ে গেছি। ওকে, এই জায়গায় কি পেয়ে গেছি? কস কত? কস 90 ডিগ্রি সমান সমান 0 পেয়ে গেছি। এই জায়গায় আস্তে আস্তে কি হবে? 0 থেকে আরও কমবে, আরও কমবে, কমতে 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 যখন এখানে পিটা মিস্টার পি যখন এখানে চলে আসবে, প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, যখন পিটা আমার এখানে চলে আসবে তখন এই পয়েন্টটাতে কি দাঁড়াবে? থিটা ইকুয়াল দাঁড়াবে কত? পাই।
ওকে, তাহলে পাই দাঁড়ালে আবার কি হয়ে গেল, এখানে কিন্তু আবার একই ঘটনা দাঁড়ালো, এই যে আমাদের ওপি আর ওএম কিন্তু ইকুয়াল হয়ে যাবে, ওপি আর ওএম আবার ইকুয়াল হয়ে যাবে। তাহলে এইটা 0 থেকে কমতে গেলে কোন দিকে কমে, 0 থেকে কম মানে কি, এবার নেগেটিভের দিকে কমবে, তা নেগেটিভ দিকে কমতে 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 কত হবে, -1 হয়ে যাবে। তার মানে এই জায়গায় সেকেন্ড কোয়াড্রেন্টে ভ্যালুটা কি হবে, 0 থেকে কমতে কমতে -1 হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর তাহলে এইখানে আমাদের ভ্যালু হবে কত, -1, অর্থাৎ এইখানে এই জায়গাটাতে আমরা পাবো যে cos পাই সমান সমান কত পাবো, -1। ওকে, আমরা জানি যে cos-এর ভ্যালু -1-এর নিচে আর নামবে না, -1-এর নিচে আর কি নামবে না। তাহলে -1 থেকে এবার কি হবে, আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে এখানে আবার 0 হবে, আবার 0 হবে, 0 হয়ে 0 থেকে আবার বৃদ্ধি পেতে পেতে এখানে আবার 1 হবে। তাহলে আমি তোমাদেরকে এখন চিত্রের মাঝে একটা সামারি করে দিতে চাচ্ছি যে যখন এইখানে কিন্তু বাড়ে cos-এর যে ভ্যালু, আমরা যে cos-এর এইখানে হচ্ছে কত, যে 1 থেকে বেড়ে 1 থেকে কত কমে, 1 থেকে কমে কত হবে, কত 0 হবে। আর এইখান থেকে কত হবে, 0 থেকে বেড়ে কত হবে, বেড়ে হবে -1, সরি 0 থেকে কমে, এটা কমে না বাড়বে না, কমবে, 0 থেকে নেগেটিভের দিকে যাবে, তাহলে 0 থেকে কমে -1। আর এটা -1 থেকে বেড়ে কি হবে, 0 হবে। আর এখানে 0 থেকে এইখানে 0 হবে, আর 0 থেকে বেড়ে কত হবে, 1 হবে। তাহলে এই যে হলো আমাদের cos-এর ফিচার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে সাইন ট্যান তোমরা যেটাই চাও না কেন সেটাই পেয়ে যাবা। শুধু খেয়াল করবা, আমি আগেই বলেছি আমাদের এই বিষয়টা কিন্তু একটা হাই থটের বিষয়। তোমরা খেয়াল করবা যে হ্যাঁ এই জায়গায় আমার কি ছিল, ইনিশিয়াল ভ্যালুটা ধরবা। আমি কি হিসাব করলাম বলো তো দেখি, আমি cos-এর হিসাব করেছি। তা কেউ যদি তোমরা সাইনের হিসাব করো তাহলে সাইনের হিসাবটাও করে নিতে পারো। সাইনের যদি হিসাব, আমি cos-এরটা দেখিয়ে দিলাম, কেউ যদি সাইনের হিসাব করতে চাও তাহলে সে সাইনের হিসাব করতে পারে। আমি সাইন করে দিচ্ছি একটু, সেটা দেখো সেটা কি হবে। যদি আমরা সাইন যদি করতে চাই যে হোয়াট অ্যাবাউট সাইন, তাহলে সাইন কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে লম্ব। ওকে, তাহলে যখন এই জায়গায় ছিল তখন লম্ব কত ছিল, এই যে লম্ব কিন্তু আমাদের 0 ছিল, তাহলে তুমি 0 বসাই দাও, তাহলে 0 বসাই দিলে ভ্যালু কত ছিল, 0 বসাই দিলে 0, অর্থাৎ থিটা এখানে আমরা লিখবো না, এটা ইয়া থাক, এটা আমাদের থাক, এটা ওয়াই বাই কত আর থাক, আমরা এই জায়গায় বসাই দিচ্ছি, বসাই দিয়ে আমরা তোমাদেরকে ভ্যালুটা দিয়ে দিচ্ছি যে এখানে আমাদের কত, সাইন 0 ডিগ্রির মান কত হচ্ছে, এই জায়গায় আমি কত বসাই দিলাম, 0, তাহলে 0, তাহলে 0 থেকে আমাদের কত হইল, 0 বাই, হ্যাঁ আরও ক্লিয়ার করে দিচ্ছি, এটা আমি দিলাম পিএম দিলাম, আর পিএম থেকে আমরা কত দিলাম, 0 বাই কত ওপি। ওকে, তার মানে এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে শুরুতে আমরা ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু ডিয়ার স্টুডেন্ট পেয়ে গেলাম, ইনিশিয়াল ভ্যালু আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু সাইনের কথা বলতেছি, আমরা এখনই এই আলোচনা থেকে বেরিয়ে আসব। যদি সাইন এখন এই জায়গায় কত আসে সাইন সেটা দেখো, এই জায়গায় এসে আমাদের কি হয়ে গেল, যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়ে যায় তখন আমাদের কি হয়, লম্ব এবং অতিভুজ, অর্থাৎ তখন কি হয়ে যায়, এত হলে ওপি সমান সমান হয়ে যাচ্ছে আমাদের কত, পিএম, আর ওএম কি হয়ে যাচ্ছে, ওএম কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে কি পাচ্ছি, সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা পাচ্ছি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে কত, পিএম বাই, ওই যে আমরা বলে দিচ্ছি কত, পিএম বাই কত ওপি, এই জায়গাটা ছিল পিএম, সরি এটা পিএম করে দাও। ওকে, আচ্ছা পিএম, তাহলে পিএম বাই ওপি, এখন পিএম এখানে কি হয়েছে, পিএম মানে কত, ওপি হয়ে গেছে, আর এটা তো ওপিএ আছে, তাহলে কাটাকাটি গেলে কত, 1 হচ্ছে। ওকে, তাহলে সাইন 90 ডিগ্রির মান এই জায়গায় ছিল 0, এখন এই জায়গায় হয়ে গেছে কত, সাইন 90 ডিগ্রি হয়ে গেছে কত, সাইন 90 ডিগ্রি হয়ে গেল কত, 1। তার মানে প্রথম চতুর্ভাগে সাইনের মান কি 0 থেকে 1-এ বাড়তেছে। ঠিক আছে, 1-এ যখন বাড়লো আর কিন্তু মান কিন্তু আর 1-এর চেয়ে বাড়বে না। আমরা সাইনের মান গতকাল বলেছি যে সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে এবার কি মান কমবে, তাহলে 0 থেকে 1 হলো, 1 থেকে এবার কত
কমতে কমতে কত হবে, আবার 0 হবে। এবার 0 থেকে এদিকে আবার কি হবে, কমবে, কমতে কমতে -1-এ চলে যাবে। এবার -1 থেকে আবার কি হবে, বাড়তে 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 আবার সে কি 0-তে চলে যাবে। এই হলো সাইনের ফিচার। তো তোমরা যেটাই চাও না কেন, সাইন কস শুধু ইনিশিয়াল ভ্যালুটা হিসাব করবা এবং পরবর্তী আরেকটি পয়েন্টে ভ্যালু হিসাব করবা। তাহলে দুই ভ্যালুর কম্পেয়ার করেই তোমরা কিন্তু হিসাব করতে পারবা যে আমার ভ্যালুটা বাড়তেছে না কমতেছে আমাদের এই গিভেন অ্যাঙ্গেলের প্রেক্ষিতে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাঙ্গেল বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার বিষয়টি। আমি এখন তোমাদেরকে নিয়ে যাব ফাংশনের ডোমেইন এবং রেঞ্জে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমি আরেকটি কথা তোমাদেরকে বলি যে এই যে আমরা ফাংশনগুলো যেগুলো আমরা আলোচনা করতেছি, এই ফাংশনগুলোকে আমি সেই বিষয়টা আলোচনা করব। এখন আমি তোমাদেরকে ডোমেইন এবং রেঞ্জে নিয়ে যাব। ডোমেইন রেঞ্জগুলো আমি উল্লেখ করে দেব খুব সুন্দর করে। এই সংক্রান্ত প্রশ্ন তোমাদের জন্য বিভিন্নভাবে কিন্তু চলে আসে। আচ্ছা, আমি এই চিত্রটা কিন্তু মুছতেছি না, চিত্রটা শেষ পর্যন্ত থাকবে তোমাদের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, একটু ক্লিয়ার করতে হবে। একটু ক্লিয়ার করে নেই। হ্যাঁ, একটু ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, এখন আমরা ফাংশনের কি যাব, ডোমেইন এবং রেঞ্জে। ওকে, তাহলে ফাংশনের ত্রিকোণমিতিক ফাংশনের কি করে দেব আমরা, তোমরা এই হেডটা লিখে রাখো যে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন, ডোমেইন ও রেঞ্জ। ওকে, এই বিষয়টা প্রিয় শিক্ষার্থী আমি খুব ডিটেলস আলোচনা এখানে যাব না। আমি একটি কনফিগারেশন দেব এবং দিয়ে আমরা যেটা বলি যে আমরা দুইটা সেটের মধ্যে কি হয়, আমাদের ফাংশন হয়ে যায়। ওকে, তার মানে এখানে যদি একটি সেট থাকে এ সেট, আর এখানে যদি একটি সেট থাকে এই সেটের মধ্যে ফাংশন, এগুলো তোমরা দেখেছ। তাহলে থিটার থিটাগুলো এখানে লাইজ করবে। ওকে, থিটার ভ্যালুগুলো এখানে লাইজ করবে। মনে করো θ1, θ2, আমরা যেহেতু ত্রিকোণমিতিকের কথা বলছি এগুলো। আর এইখানে কি থাকবে, এদের সাথে ফাংশন হতে পারে, মনে করো আমরা সাইনের ফাংশন বলেছি। ওকে, ধরো যে এটা সাইন থিটা। ওকে, এই যে সাইন থিটা, সাইনের ফাংশন হয়েছে। এখান থেকে মনে করো θ1-এর সাথে কত হয়েছে, সাইন θ1-এর ফাংশন। তার মানে আমি এই চিত্রটা তোমাদেরকে বলেছি যে থিটার মানগুলোই হচ্ছে কি ডোমেন, আর সাইন থিটার মানগুলো হচ্ছে কি রেঞ্জ। ওকে, একইভাবে থিটার মানগুলো ডোমেইন, আমি যদি এখানে কস থিটা দিই, কস থিটার মানগুলো কি হবে, রেঞ্জ। এখানে যদি আমি থিটা দিই তাহলে থিটার মানগুলো হচ্ছে ডোমেইন, এবং আমি যদি এখানে ট্যান থিটাকে যদি ইনক্লুড করি তাহলে ট্যান থিটার মানগুলো হচ্ছে কি রেঞ্জ। তো এই বিষয়গুলো আমি মানগুলো তোমাদেরকে ধরিয়ে দেব, একটা চার্ট করে দেব। তোমরা এই চার্টটা সুন্দর করে সারা জীবন ফলো করবা, আর বিভিন্ন এমসিকিউ সহ গুরুত্বপূর্ণ জায়গায় যে এখানে প্রয়োজন হবে সে বিষয়গুলোর উত্তর করবা ইনশাআল্লাহ। তাহলে ফাংশনের সবসময় তো এরকম কনফিগারেশন দেওয়া থাকবে না, আমরা কিন্তু ফাংশনকে এভাবে ডিনোট করি। যেমন আমি একটি থিটার ফাংশন গ্রহণ করলাম, সেটা মনে করো সাইন থিটা। ওকে, তাহলে এইটা কিন্তু এই ভ্যালুগুলো হচ্ছে কি ডোমেইন। তাহলে এটা হচ্ছে ভ্যালু অফ কি, ভ্যালু অফ কত, ডোমেইন। আমি বলে দিলাম ডোমেইন। আর এইখানে পুরোটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি ভ্যালু অফ কি, ভ্যালু অফ কি রেঞ্জ, রেঞ্জ, RANG। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপাতত এইটুকুই জেনে নাও। আমাদের ফাংশনের আলাদা চ্যাপ্টারই আছে অষ্টম অধ্যায়, সেখানে আমরা ডিটেলস শিখতে পারবো। তো এই যে বিষয়টা আমি এখন একটি তালিকা করে দিচ্ছি তোমাদেরকে কোন কোন ফাংশনের, আর সেই সাথে এখানে আমি কিছুটা তোমাদেরকে ধরিয়েও দেব, সেই বিষয়টা তোমরা খেয়াল করবা। তোমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডোমেইন এবং রেঞ্জগুলো লিখে নাও। ওকে, তাহলে সুন্দর আমরা একটা তালিকা করতে যাচ্ছি এবং সেই তালিকাতেই আমরা এগুলো উল্লেখ করব। আমরা একটি সুন্দর তালিকা করে দিচ্ছি, এটা লিখে রাখো, সুন্দর একটা তালিকা করে দাও। তোমরা তালিকাটা করে রাখো, এটা কিন্তু সারা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ তালিকা হতে যাচ্ছে আমাদের জন্য।
প্রিয় শিক্ষার্থীরা? ওকে, আচ্ছা, তাহলে এই তালিকাটা তোমাদের সারা জীবন তোমরা এটা খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি 3টা কলাম করে দেব, 3টা কলাম করে দেব। ওকে, 3টা কলাম করে দেব। এখানে আমি দিলাম ফাংশন, অন্য কালারটা ইউজ করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে লেখাগুলো। এটা অন্য কালারে থাক। এখানে থাকবে আমাদের কি ফাংশন, ফাংশন, এখানে থাকবে আমাদের কত ডোমেইন, আর এখানে থাকবে আমাদের কত রেঞ্জ। ওকে, এটা খেয়াল থাকবে। তাহলে আমি প্রথমে গ্রহণ করলাম কত সাইন থিটা। আচ্ছা, সাইন থিটার ভ্যালু তুমি দেখো সারা জীবন সাইনের কোনো মান অসংজ্ঞায়িত নাই। তুমি থিটার যে মান তুমি ইউজ করো না কেন, হোয়াট এভার ভ্যালু ইউ ইউজ, ইউ উইল গেট দ্য রেজাল্ট ইন কেস অফ সাইন। ওকে, তাহলে সাইনের ভ্যালু যদি তুমি দাও তাহলে সাইনের যে কোনো ভ্যালু, অর্থাৎ থিটার মান 0 নাও তাতে মান পাবা, থিটার মান 45 ডিগ্রি নাও, 30 ডিগ্রি নাও, 90 ডিগ্রি নাও, তারপরে 180 ডিগ্রি অর্থাৎ পাই নাও, 2 পাই নাও, 3 পাই নাও, 5 পাই নাও, হোয়াট এভার ইউ ক্যান রিসিভ, ইউ উইল গেট দ্য ভ্যালুস। ওকে, সেই কারণেই আমরা এটার ডোমেন কি বলবো, পুরো রিয়েল নাম্বার, অর্থাৎ পুরো রিয়েল নাম্বার। আমরা যে পাইয়ের কথাগুলো বলি, পাই তো রিয়েল নাম্বারই, সেই কারণেই আমরা এটাকে কি বলি, রিয়েল নাম্বার। ওকে, আমরা এভাবে 8টা লিখব বিকজ ইট মিনস সেট অফ রিয়েল নাম্বারস। ওকে, আর রেঞ্জ আমরা কি বলবো, আমরা গতকালকে বলেছি যে এই যে এটা রেঞ্জ আমরা এইভাবে ইন্টারভেল দিয়ে যদি লিখি তাহলে -1,1। তুমি যত মানেই তুমি ইউজ করো না কেন এর ভ্যালু কিন্তু এটার বাইরে যাবে না। আমরা গতকালকে এটাকে অন্যভাবে দেখিয়েছিলাম যে -1, তোমরা অর দিয়ে লিখতে পারো, যে অর আমরা এভাবে লিখতে পারি -1 লেস দ্যান ইকুয়াল কি সাইন থিটা লেস দ্যান ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থী, ওই যে আমি বলেছি যে সাইন থিটার ভ্যালুগুলোই হচ্ছে রেঞ্জ, তাহলে এই যে সাইন থিটার ভ্যালু কি লাইজ বিটুইন -1 অ্যান্ড +1। তো দিস ইজ আছে আমাদের কত রেঞ্জ। এখানে আমি তোমাদেরকে এখন কস থিটাতে নিয়ে যাব। কস থিটাটা আমি উল্লেখ করে দিচ্ছি। সাইন থিটা এবং কস থিটার মধ্যে খুব একটা মিল আছে। আমি 6টি অনুপাতের কথাই বলে দেবো এক এক করে। তাহলে এখানে আমরা কস থিটার কথা বলে দিচ্ছি। এটার ক্ষেত্রেও একই ঘটনা, এই তালিকাটা সারা জীবনের জন্য সংরক্ষণ করবো ইনশাল্লাহ। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু একই কথা বলবো, কালকে তোমাদের নিশ্চয়ই মনে আসে এবং সেটা খেয়াল করো, লিখে নাও। ওকে, তার মানে আমরা এভাবে লিখতে পারি 1 লেস দ্যান ইকুয়াল কত কস থিটা লেস দ্যান ইকুয়াল কত 1। ওকে, এবারে আমরা চলে যাব ট্যান থিটা। ডিয়ার স্টুডেন্টস, আমরা ট্যান থিটাতে চলে যাই, তোমরা লিখতেই থাকো। ট্যান থিটাতে আমরা চলে যাই। আর ট্যান থিটার ভ্যালু কি হচ্ছে, ট্যান থিটার ক্ষেত্রে একটি ঝামেলা আছে। সেই ক্ষেত্রে দেখো তুমি ট্যান থিটার সকল মান কিন্তু রিসিভ করতে পারবা না, ট্যান থিটার সকল মান রিসিভ করতে পারবা না, বিকজ ট্যান থিটার অনুপাতটা কি ছিল সেটা একটু খেয়াল করো, যে ট্যান থিটার অনুপাতটা কি ছিল। ট্যান থিটা আমরা বলছিলাম যে ট্যান থিটা ছিল আমাদের কি লম্ব ভাগ কত ভূমি। ওকে, লম্ব ভাগ ভূমি। আচ্ছা, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে এই যে দেখো যখন এইখানে যখন আসবে তখন ভূমির কি দাঁড়ায়, এই জায়গায় কি ছিল, এই জায়গায় অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে আমাদের কিন্তু এই যে ভূমি যত এটা উপরে চলে যাবে ওএম ছোট হবে, ছোট হতে হতে ছোট হলে আমাদের কি হবে, ওই যে ওপি সমান সমান আমাদের কিন্তু পিএম হবে, আর ওএম সমান সমান কিন্তু 0 হবে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, তাহলে যখন আমি 90 ডিগ্রি বসাই দেব তখন আমাদের কি ঘটনা দাঁড়াচ্ছে, একটা একবারে অ্যাবসার্ড একটা জিনিসে আমরা পৌঁছে যাব। তাহলে ইন দ্য কেস অফ 90 ডিগ্রি, ইন দ্য কেস অফ 90 ডিগ্রি অর্থাৎ ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে যে ঘটনাটা দাঁড়াবে সেটা একটু খেয়াল করো। ট্যান 90 ডিগ্রির ক্ষেত্রে কি ঘটনা দাঁড়াবে, যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ঠিক আছে, লম্ব আমি তো ইউজ করব কত, এই যে পিএম বা ওপি, তা আমরা ওপি ইউজ করলাম, আর এটা কত 0। তার মানে কি এইটা কিন্তু একটা অসংজ্ঞায়িত জিনিসে পরিণত হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, এটা একটা অসংজ্ঞায়িত জিনিস। অসংজ্ঞায়িত আমরা কি বলি, অসংজ্ঞায়িত, কারণ নিচে 0 আসা মানেই কি অসংজ্ঞায়িত, 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত। তার মানে 90 ডিগ্রি ভ্যালুটা ট্যানের ক্ষেত্রে নেওয়া যাবে না। একই কথা, তাহলে এখানে কয়টা 90 ডিগ্রি তোমরা খেয়াল করো, একটি 90 ডিগ্রি। আবার একই ঘটনা যখন ঘুরে 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 এখানে আসবে, এই পয়েন্টেও ট্যানের ক্ষেত্রে একই ঘটনা দাঁড়াবে। তার মানে এটা কতটা 90 ডিগ্রি, এটা একটা 90, এটা দুইটা 90, এটা তিনটা 90 ডিগ্রি।
তাহলে 190 ডিগ্রির ক্ষেত্রেও যে ঘটনা, 390 ডিগ্রির ক্ষেত্রেও সেই ঘটনা। আবার কি এটা 4 5 590 ডিগ্রির ক্ষেত্রেও একই ঘটনা দাঁড়াবে। তার মানে ট্যানের ক্ষেত্রে তুমি সকল ভ্যালু নাও, কিন্তু বাবা ওই যে বিজোড় 90 ডিগ্রিগুলো কিন্তু নিবা না, বিজোড় 90 ডিগ্রিগুলো নিবা না। সেই ক্ষেত্রে আমরা কি, আর থিটার মানগুলোকেই তো আমরা কি বলছি, ডোমেইন বলছি। তাহলে আমি ট্যানের ক্ষেত্রে কি করব, সকল রিয়ালগুলো নেব, শুধু বাদ যাবে কারা, বাদ যাবে ওই যে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ যাচ্ছে বিজোড় 90 ডিগ্রিগুলো। তাহলে বিজোড় 90 ডিগ্রি আমি কি করে লিখব, এই যে 2n + 1 এখানে π/2 দিলাম, বিজোড় 90 ডিগ্রি। আর এটা আমরা জেনারেল ফর্মে লিখতেছি এই কারণে, কারণ আমার 90 ডিগ্রি কিন্তু শেষ নেই, এটা রোটেট হতে থাকবে, যত রোটেশন হতে থাকবে ততই কিন্তু আমাদের কি হবে, কোণ তৈরি হতেই থাকবে। আর এখানে n কি, n বিলংস টু হচ্ছে এই যে তোমরা এইটা জানো, এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। তাহলে এটা লিখে রাখবা, এটা লিখে রাখবা, একই এই বিষয়টা তোমরা লিখে রাখবা। তার মানে ট্যানের ক্ষেত্রে ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার থেকে তোমাদের কি যাবে, ওই যে বিজোড়গুলো কি যাবে, বাদ চলে যাবে। ঠিক আছে, বিজোড়গুলো বাদ চলে যাবে। আর এইখানে আমরা কালকে কিন্তু বলেছি এখানে ট্যানের মানের কোনো হেরফের নাই, আর ট্যানের মান একবারে -ইনফিনিটি থেকে শুরু করে, অর্থাৎ এটা তুমি এইটা ইন্টারভেল দিয়ে যদি লেখো তাহলে -ইনফিনিটি টু ইনফিনিটি এভাবে লিখতে পারো। অর তুমি এভাবে লিখতে পারো যে -ইনফিনিটি লেস দ্যান কত ট্যান থিটা লেস দ্যান কত ইনফিনিটি। ওকে, এই হলো বিষয় আমাদের ট্যান থিটা। এবং ট্যান থিটার সাথে আরও একজনের মিল আছে, সেটা হচ্ছে কি, আমাদের ট্যান থিটার সাথে আমরা সেকের কিন্তু মিল পাবো। কারণ সেকের অনুপাতটা কি, আমরা সেক থিটার ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে সেক থিটার হিসাব হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তাহলে সেক থিটা কি হচ্ছে, সেক থিটা সমান সমান কত, অতি ভাগ কত ভূমি। ওকে, অতি ভাগ ভূমি। তার মানে সেক যদি আমি 90 ডিগ্রি যদি করি তাহলে সেক 90 ডিগ্রির ক্ষেত্রে ওই যে আমরা হিসাব দিয়েছি, তাহলে এখানে হচ্ছে কি অতি ভাগ কত হচ্ছে, অতি তো ওপি আছেই, আর এখানে কি হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের কত 0। তার মানে এটাও কি হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতরা আমরা এরকম একটা সিম্বল ইউজ করি, অসংজ্ঞায়িত। ওকে, তো সুতরাং ট্যানের ক্ষেত্রে যে পরিণতি দাঁড়াচ্ছে ডোমেইনের ক্ষেত্রে আমাদের সেই সেকের ক্ষেত্রেও একই কথা। তাহলে এই বিষয়টা তোমরা লিখবা, সেকেরও ডোমেইন হচ্ছে তোমাদের কত, এই একই কথা 2n + কি 1, এটা একটা বিজোড় সংখ্যার প্রতীক, π/2 সাজ দ্যাট n বিলংস টু কত আমাদের z। ওকে প্রিয় শিক্ষার্থী, এই আর এটার আমরা গতকাল আমরা বলেছি যে সেকের ভ্যালু কি হবে, সেকের ভ্যালু -1 চাইতে ছোট হবে আর +1 চেয়ে বড় হবে। তাহলে আমরা এটাকে যদি সেট দিয়ে লিখি, এইভাবে যদি লিখি, তাহলে রিয়াল নাম্বার সমস্ত রিয়াল, বাদ যাবে শুধু কারা, বাদ যাবে শুধু -1 আর কি +1, এই ভ্যালুটা বাদ যাবে। আমি গতকালই বলেছি যে সেকের ভ্যালু -1 এবং +1 মধ্যে লাইস করবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমাদের ডোমেইন রেঞ্জ আমরা এটা দেখিয়ে দিলাম। এখন আমাদের ক্ষেত্রে কি আসবে, কটের বিষয়টা আমরা আসবে। এবার কট কিসের অনুপাত সেটা খেয়াল করো। ওকে, কট আসবে, আর কি আসবে আমাদের কোসেক আসবে। ওকে, কোসেক থিটা আসবে। আচ্ছা, তাহলে কোসেক থিটাটাকে আমরা আগে হিসাব করি। কোসেক এখানে কত ছিল, এখানে কিন্তু সাইন কত ছিল, এই জায়গাটাতে সাইন যখন থিটা 0 ডিগ্রি হলে, থিটা 0 হলে কত, সাইন 0-র মান কত, সাইন 0-র মান কত, আমরা 0 পেয়েছিলাম। তাহলে সাইনের উল্টাটা হলো কি, কোসেক। তার মানে কোসেক কত হচ্ছে, তোমরা হিসাব করো, কোসেক 0 মানে কি 1/sin 0, সাইন 0 মানে কি 1/0, তার মানে কি এটা অসংজ্ঞায়িত। তার মানে এইখানে যখন ছিল আমরা সেখানে ভ্যালু পাবো না, কোসেকের ভ্যালু পাবো না। একইভাবে এখানে যখন আসে আমরা কোসেকের ভ্যালু পাবো না। অর্থাৎ এইটা কত 0 আর এইটা কত ঘুরে আসলে কত পাই। আবার যদি ঘুরে আসি, তার মানে কি এই যে 0 থেকে শুরু হয়ে 1 পাইয়ের ক্ষেত্রে আমি কোসেকের ভ্যালু পাচ্ছি না, আবার কি 2 পাইয়ের ক্ষেত্রে ভ্যালু পাচ্ছি না, আবার কি 3 পাইয়ের ক্ষেত্রে পাচ্ছি না, আবার কি 4 পাইয়ের ক্ষেত্রে কোসেকের ভ্যালু পাচ্ছি না। তার মানে এই ভ্যালুগুলো বাদ দিয়ে থিটার যে মান সেগুলোই হচ্ছে কি আমাদের ডোমেইন। তাহলে আমি কোসেকের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটাও সমস্ত রিয়াল নাম্বার, শুধু বাদ দেবেন কাদেরকে, এই যে n পাই আমরা জেনারেলভাবে লিখলাম, আর এখানে আমরা
উল্লেখ করে দিচ্ছি যে এনটাকে এন বিলংস টু হচ্ছে কত সেট অফ রিয়েল নাম্বার। অর্থাৎ তুমি এন এর মান যদি 0 হয় তাহলে এই কোঅর্ডিনেটে, আর এন এর মান যদি 1 হয় তাহলে এই জায়গায়, আবার যদি এন এর মান যদি 2 হয় আবার এই জায়গায়, এন এর মান যদি 3 হয় আবার এই জায়গায়, এইভাবেই চলতে থাকবে। সো এটা একটা নর্মালি এটা একটা লেখার আমাদের একটা কৌশল। এবং এই কোসেকের ভ্যালুটা কার সাথে মিল আছে? এই যে সেকের ভ্যালুর সাথে মিল আছে। এটার তোমরা লিখে নাও যে এটা পুরো রিয়েল নাম্বার, বাদ যাবে শুধু কে, বাদ যাবে -1 থেকে 1 এই। আর কটের ক্ষেত্রে একই কথা আমরা বলেছি, কোসেকের ক্ষেত্রে যে পরিণতি ঘটে সেই পরিণতি আমাদের ক্ষেত্রে কটের ক্ষেত্রেও ঘটে। তাহলে কটেরটাও তোমরা বলে দাও। কটেরটা হচ্ছে কত আমাদের -n পাই সাজ দ্যাট n বিলংস টু কত আমাদের এই বিষয়টা। আর কটের ভ্যালুর সাথে আমাদের কার ভ্যালুর মিল আছে? এই যে ট্যানের ভ্যালুর মিল আছে। তাহলে সরি, এখানে একটা কিন্তু ব্র্যাকেটে আমরা কিন্তু ভুল করেছি। এই ইনফিনিটির দিকে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবা, এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে গেছে। সুতরাং ইনফিনিটিকে আমরা কখনোই টাচ করতে পারবো না, ইনফিনিটির দিকে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, সেটা খেয়াল করবা। তাহলে আমরা এটা দেব কত মাইনাস ইনফিনিটি, আর এটা কত ইনফিনিটি। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবা। অর আমরা এটা দেব মাইনাস ইনফিনিটি লেস দেন কত কট থিটা লেস দেন কত ইনফিনিটি। তো এই বিষয়টা প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল রাখলাম। আচ্ছা, এই বিষয়টি আমরা খেয়াল রাখলাম। তবে তোমরা এইটাকে কিন্তু একাধারে কি বলে দিতে পারো, এইটাকে কিন্তু ইকুইভ্যালেন্ট মানে কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মানে কি, এটা পুরো তোমরা রিয়েল নাম্বার বলে দিতে পারো। আর এটাকেও তোমরা পুরো কি বলে দিতে পারো, রিয়েল নাম্বার বলে দিতে পারো। অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্তই বিরাজমান। তো এই যে ছিল আমাদের ডোমেইন এবং রেঞ্জ সংক্রান্ত আলোচনা, আমরা কিন্তু সেই বিষয়টা তোমাদেরকে বললাম, তোমরা সেই বিষয়টা খেয়াল করো। আমরা 6টি 1 2 3 4 5 6টি উপাদানের দিয়েছি। আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি যে এই চিত্রটা তোমরা সারা জীবনের জন্য এটা সংরক্ষণ করবা এবং এতৎ সংক্রান্ত যত প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা যে এই যে অনুপাতগুলোর কথা বলে থাকি, এই অনুপাতগুলোকে কিন্তু বৃত্তীয় অনুপাত বলা হয়। আচ্ছা, তোমাদের কি কারো মনে প্রশ্ন জাগে যে কেন এই অনুপাতগুলোকে আমরা বৃত্তীয় অনুপাত বলে থাকি, কেন বলে থাকি, বা এই সংক্রান্ত কোনো উত্তর যদি তোমাদের কোথাও পেয়ে থাকো? আমার মনে হয় না যে তোমরা পেয়ে থাকবা, তবে হ্যাঁ আমার বইয়ে পাবা এবং এখন আমার কাছে ইনশাল্লাহ পাবা। অনেকের কাছেই পাবা না, একবারেই পাবা না তা না, অনেকের কাছেই পাবা, আবার ম্যাক্সিমামদের কাছেই পাবা না, আমি এইটা মিন করতে যাচ্ছি। তো সেই বিষয়টা তোমরা খেয়াল করবা। আমি তোমাদেরকে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিয়ে যাব, দিয়ে আমি আরেকটি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে যাব, যেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রত্যেকবারই 2-3টা করে প্রশ্ন আসে। ওকে প্রিয় শিক্ষার্থী, এই চিত্রটা আমাদের জন্য থাক। এই চিত্রটা আমাদের জন্য অনেক 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 একটি গুরুত্বপূর্ণ চিত্র। ওকে, ত্রিকোণমিতি আঁকতে গেলেই এই চিত্রের কথা নিশ্চয়ই তোমাদের মনে পড়বে। আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এখন আর আমাদের এটার দরকার হবে না। আর তোমরা নিশ্চয়ই এটাকে তুলে নিয়েছো আর হ্যাঁ খেয়াল করছো। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু বোর্ডটা ক্লিয়ার করে নেই, তারপরে একটু আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা বৃত্তীয় ফাংশন কেন বলবো এই সংক্রান্ত আমি একটা কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের বৃত্তীয় ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিতে যখন আমাদের রিভলভিং রে অর্থাৎ ঘূর্ণয়মান রশ্মিটা যখন ঘোরে তখন তার গতিপথটা কি হয়, একটি বৃত্ত রচনা করে। আর সুতরাং এ থেকে বলা যায় যে একটা এই বৃত্ত থেকে যে অনুপাতগুলো আসতেছে সেটা বৃত্তীয় অনুপাত, এরকম আমরা বলতেই পারি। আর তারপর অনেকেই দেখো যে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় পিতার ছেলের পিতার নামের সাথে মিল রেখে সন্তানের নামকরণ করা হয়, এর আওয়াজও আছে। তাহলে এখানে আমাদের পি পয়েন্টটা ছিল,
তাহলে এই যে পি পয়েন্টটা এখানে ছিল, এখান থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছে এবং তার গতিপথ একটি বৃত্ত হয়। আমরা গত একবারে শুরু থেকেই বলে আসতেছি যে একটা বৃত্ত হয়, ঠিক আছে। তা এখন আপনার ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে, এটা শুধু মনে রাখো, আর কিছু দরকার নেই, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বৃত্তীয় অনুপাত বলা হয়। কারণটা হচ্ছে যে আমাদের যে রিভলভিং রেটা যে ঘোরে, তাহলে সেখানে আমি একটা যদি পয়েন্ট গ্রহণ করি, তাহলে সেই পয়েন্টের গতিপথ অর্থাৎ সঞ্চার পথ একটি বৃত্ত হয়। সুতরাং এখান থেকে উদ্ভূত অনুপাতগুলি বৃত্তীয় অনুপাত। এছাড়াও আমরা যদি এই ব্যাসার্ধ ওপিকে যদি আমি আর ধরি, যদি ওপি সমান যদি কত হয়, ওপি সমান যদি আমাদের যদি 1 হয়, ওকে, অর্থাৎ একক ব্যাসার্ধের যদি আমি একটি বৃত্ত আঁকি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়, সেক্ষেত্রে আমি পয়েন্টটা যদি এক্স নেই অ্যান্ড ওয়াই নেই, তাহলে এই বৃত্তের সমীকরণ কত হয় বলেন? এই বৃত্তের সমীকরণ হচ্ছে, তোমরা বৃত্তের সমীকরণ অবশ্যই জানো, যে এখানে বৃত্তের সমীকরণ হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 1। তোমরা বৃত্ত মনে হয় এখনো পড়ো নাই। তারপরে মনে রাখো, আমি যে বৃত্তটা এঁকেছি আমি কত বলেছি, ওপি ইকুয়াল 1 বলেছি, এবং এই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। ওকে, এটা আমরা খেয়াল রাখবো যে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এই। এখন আমি এখানে একটি পয়েন্ট নিয়েছি এক্স অ্যান্ড ওয়াই, তাহলে তুমি যদি এখান থেকে সাইন থিটার মান বের করো, এখন যদি তুমি সাইন থিটা বের করো প্রিয় শিক্ষার্থী, তাহলে সাইন থিটা তুমি কি পাচ্ছ? সাইন থিটা মানে কত, লম্ব বাই কত, অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত হচ্ছে আমাদের পিএম, আর এটা হচ্ছে কত ওপি। তাহলে পিএম মানে তো কত, পিএম মানে কত ওয়াই, আর ওয়ে এটা কত 1। তার মানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, ওয়াই ইকুয়াল সাইন থিটা পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। আবার যদি আমরা কস থিটা যদি বের করি, তাহলে কস থিটা কিসের অনুপাত, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের কত, ভূমি হচ্ছে ওএম, ওকে, আর এটা হচ্ছে কত ওপি। কিন্তু আমি ওপিকে কত বলেছি বলেন তো দেখি, ওপিকে আমরা বলেছি ওএম মানে কত, ওএম মানে হচ্ছে এক্স, আর ওপি মানে কত 1। তার মানে অতএব আমি কত পাচ্ছি, এক্স ইকুয়াল কত হচ্ছে আমাদের কত, কস থিটা। তাহলে এখন তুমি এই সমীকরণকে সিদ্ধ করে কিনা দেখো, যে এই অনুপাতগুলো এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি করব, লেফট সাইড অফ কত, লেফট সাইড অফ 1-এ যদি চলে যাই, তাহলে দেখো আমি তোমাদেরকে কারণটা শুধু দেখাচ্ছি যে কেন আমরা বৃত্তীয় অনুপাত আমরা বলতে যাচ্ছি বা বলি। ওকে, তাহলে আমরা ওখানে বসাই দিই, 1 নংয়ে বসাই দিই, এক্সের ভ্যালু বসাই দাও, তাহলে কত হচ্ছে কস থিটা কত হোল স্কোয়ার প্লাস কত ওয়াইয়ের মান সাইন থিটা কত হোল স্কোয়ার লেফট সাইড, ঠিক আছে। তার মানে কত, কস থিটা কস স্কোয়ার থিটা প্লাস এটা কত হলো সাইন স্কোয়ার থিটা, তাহলে দিজ ইকুয়ালস কত 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, দিজ ইকুয়ালস কত, রাইট সাইড অফ কত 1। ওকে, তার মানে আমরা দেখলাম যে বৃত্তীয় অনুপাত আমাদের বৃত্তের সমীকরণকে কি করে স্যাটিসফাই করতেছে। তো এসব কারণেই আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে বৃত্তীয় অনুপাত বলে থাকি। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন যেটা আমাদের মাহেন্দ্রক্ষণ যেটা চলে আসছে, সেটা হচ্ছে আমরা পিরিয়ডে চলে যাব। ওকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পর্যায় বা পিরিয়ড, এই পিরিয়ড বিষয়টা বিভিন্ন কারণে তোমাদের একবারেই খুবই পরিচিত একটি শব্দ। কারণ আমরা সূর্যের পিরিয়ড আমরা লক্ষ্য করে থাকি। এখন শীতকাল আছে এবং ঠিক 365 দিন পর আবার এই একই ধরনের ঠান্ডা বাংলাদেশে বিরাজ করবে। আবার এই মুহূর্তে পৃথিবীর যেসব জায়গায় গ্রীষ্মকাল বিরাজ করতেছে, 365 দিন পরেও সেখানে কি পাওয়া যাবে, ওই গ্রীষ্মকালেই পাওয়া যাবে। তার মানে পিরিয়ড হচ্ছে এমন একটি ইন্টারভ্যাল বা বিরতি বা দূরত্ব, একটি ইন্টারভ্যাল বিরতি বা দূরত্ব, যে দূরত্বের পর ফাংশন কি করবে, একই ধরনের ভ্যালু প্রদান করবে। তাহলে এইটাকেই আমরা কি বলবো, পিরিয়ড বা পর্যায় বলবো। ওকে, যদিও বা আমরা গাণিতিক ডেফিনিশন একটু ভিন্নভাবে আমরা প্রদান করব, তবে বিষয়গুলো কিন্তু এরকমই। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের এই যে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জায়গায়। সুতরাং একেবারেই চোখ কান খোলা রেখে শুনতে থাকো। ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়, আমরা এই যে পর্যায় বলেছি, পর্যায় বা পিরিয়ড, PERIOD, এই পিরিয়ড। ওকে,
প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে পিরিয়ড আমরা কি বলেছি যে পিরিয়ড হচ্ছে একটি ব্যবধি বা দূরত্ব, যে দূরত্ব পরপর ত্রিকোণমিতিক ফাংশন কি করবে, একই ভ্যালু প্রদান করবে। ওকে, আমরা বইয়ের কথাটা একটু বলে দেই যে কোনো ফাংশন, আমরা বইয়ের কথাটা একটু বলে দেই যে কোনো ফাংশন এফ থিটাকে কি বলা হবে, পর্যায়ী, পিরিয়ডিক। পর্যায়ী মানে কি, পিরিয়ডিক, PERI, যার মধ্যে পিরিয়ড থাকার বৈশিষ্ট্যটা আছে সেটাই পিরিয়ডিক। ওকে, পিরিয়ডিক বলা হবে যদি কি হয়, এই যে এফ থিটা ইকুয়াল এফ কত টি প্লাস থিটা, এইটা হয়। ওকে, হয় এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে টি এর ক্ষুদ্রতম মানকে কি বলা হবে, পিরিয়ড বলা হবে, PERIOD, পিরিয়ড বলা হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের বইয়ের কথা, কিন্তু আমাদের সাধারণভাবে অনুধাবন করার জন্য যে বিষয়টা, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে কোনো ফাংশনের পিরিয়ড হচ্ছে এমন একটি ব্যবধি বা ইন্টারভ্যাল, যে ব্যবধি বা ইন্টারভ্যাল পরপর ফাংশন কি করবে, স্পেশালি আমরা এখানে ত্রিকোণমিতিক ফাংশনের কথা বলছি, সেই ফাংশন একই ভ্যালু প্রদান করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে 6টি অনুপাত শিখেছি, 6টি অনুপাতের প্রথম অনুপাত আমরা সাইন অবশ্যই শিখেছি। তাহলে সাইন দেখো এই জায়গায় যে ভ্যালু প্রদান করছে, এখানে আস্তে আস্তে কি সাইনের ভ্যালু কি বাড়ছিল, বাড়তে 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 আবার কমছিল, তারপরে কমতে 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 তলানিতে -1-এ এসেছিল। এখানে সাইনের ক্ষেত্রে কি হয়েছিল, সাইন থিটার ক্ষেত্রে কি এখানে ছিল, এইখানে কি ছিল 0, এখানে কত ছিল 1, তারপরে এখানে কত ছিল 0, এবং এখানে কত ছিল -1 আবার 0। তাহলে এই যে সাইনের ভ্যালু দেখো বারবার রোটেট হতে আছে, এবং এই যে একবার যদি সাইন যদি রোটেট করে, কতগুলো রোটেট করলো, 2π রোটেট করলো, তাহলে 2π রোটেট করলে হচ্ছে 2π রোটেট করলে আমাদের ফাংশন কিন্তু 2π রোটেট করলে আবার আগের জায়গায় ফিরে আসলো, এবং এইভাবে তার মান কি 0 থেকে 1 পর্যন্ত বাড়বে, আবার কমবে, কমতে 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 তলানিতে -1 পর্যন্ত যাবে, আবার বাড়বে, এইভাবে চলতেই থাকবে। তার মানে এভরি আফটার 2π সে কি করতেছে, সেম ভ্যালু সারা জীবন প্রদান করতেই থাকবে, এবং এই বিষয়গুলোকে আমরা কি বলি, পর্যায় বলি। তাহলে এই যে আমি তোমাকে বলছি যে 2π পরে যে ভ্যালু প্রদান করতেছে, 4π পরে সেই ভ্যালু প্রদান করতেছে, তারপরে 6π পরে সেই ভ্যালু প্রদান করতেছে, হ্যাঁ, অর্থাৎ আমরা বলতেছি দ্যাট ইজ সাইন। তাহলে সাইন একটি পর্যায়ী ফাংশন। এই যে আমরা বলছি যে সাইন থিটা একটি কি পর্যায়ী ফাংশন। কারণ এই যে তুমি যখন দেখো, আমরা যদি সাইন থিটাকে কেন পর্যায়ী বলতেছি, ওই যে কথাটি আমি বললাম যে সাইন থিটার এই যে মান, তারপরে সাইন থিটার যদি তুমি এই যে টুয়াইস পাই প্লাস কত থিটা, এটারও একই মান, তারপরে এটা যদি তুমি করো যে সাইন থিটা আমি যদি আরও বেশি নেই 2 গুণন 2π প্লাস থিটা, এইভাবে সারা জীবন তুমি লিখতে পারবা, অনেকগুলো লিখতে পারবা। তাহলে এই যে প্রতি এভরি আফটার 2π আমি বলতেছি যে প্রতি 2π পর সাইন থিটা গিভিং ইউ দ্য সেম ভ্যালুস। ওকে, তাহলে এই যে 2π এর এখানে সর্বনিম্ন মান কত, এখানে এই যে টি, আমরা কিন্তু এই যে ফাংশনের টি কাকে বলেছি, এইটাই আমাদের কিন্তু টি, এটা আর একটি টি, এটা দুটা মিলেই কিন্তু আমাদের কাছে আর একটি টি। ওকে, আমরা ওই যে ফাংশনের সাথে আমি মিল করাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা দেখো উল্টা পাশে সেকেন্ড ব্র্যাকেট লেখা, তো হ্যাঁ এটা আর একটা টি, এটা একটা টি, ঠিক আছে। তাহলে এই যে আমরা এই যে ডেফিনেশনে যে টি এর কথা বলছি, এই সেই টি যার কথা আমরা আগেই বলেছি। তাহলে টি এর সবচেয়ে ক্ষুদ্র মান কত, তাহলে ক্ষুদ্র মান হচ্ছে 2π। তাহলে এই 2πটাই হচ্ছে আমাদের কি পিরিয়ড। আমরা কিন্তু 4π কি পিরিয়ড বলবো না, ক্ষুদ্রতম মানটাকেই আমরা বলবো। তাহলে আমি তোমাদেরকে মৌলিক ফাংশনগুলোর পর্যায়গুলো বলে দিই। যদি মৌলিক ফাংশনগুলোর পর্যায় তোমরা মনে রাখো, তাহলে এর থেকে উদ্ভূত রূপান্তরিত যে ফাংশনগুলো আছে, রূপান্তর মানে বোঝই মৌলিক ফাংশন থেকে একটু পরিবর্তন করে যে ফাংশনগুলো পাওয়া যায়, সেগুলোই হচ্ছে রূপান্তরিত ফাংশন। তো মৌলিক 6টি ফাংশনের পর্যায় আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। আমি তোমাদেরকে সেই বিষয়টা কিন্তু বলে দিচ্ছি, এবং এ সংক্রান্ত আমি
পরীক্ষায় যে অঙ্কগুলো আসে আমি তার কিন্তু ইনশাল্লাহ প্র্যাকটিস করাই দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লেখো। তাহলে এই যে আমরা পর্যায় বলেছি যে সাইন থিটার পর্যায় কি হচ্ছে, এখানে আস্তে 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 সাইন থিটা কী করবে, সেম ভ্যালু প্রদান করবে 2π পর। তাহলে আমরা বলছি যে পর্যায়, তাহলে পর্যায়গুলো লেখো, পর্যায়। ওকে, তাহলে সাইন থিটা, সাইন ফাংশনের পর্যায়ে আমরা বলে দিচ্ছি সাইন থিটা এর কি পর্যায় কত। এটাকে কিন্তু আমরা মৌলিক বলছি, কারণ এটার আর কোনো চেঞ্জ নাই। এটা থেকে তুমি সাইন থিটার পরিবর্তে যদি 2 থিটা দাও, হাফ থিটা দাও, সেটা হচ্ছে পরিবর্তিত, সেটাকে আমরা রূপান্তরিত ফাংশন বলবো, কিন্তু এটা মৌলিক ফাংশন আপাতত বলছি আমরা। তাহলে সাইন থিটা এর পর্যায় হচ্ছে কত, 2π। একইভাবে কস থিটার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, কস থিটা এর পর্যায় কত হচ্ছে, এটাও হচ্ছে আমাদের কত, 2π। তারপরে তোমরা সাইনের উল্টা কারা, সাইনের উল্টা কোসেক এবং কসের উল্টা হলো সেক, তাহলে এটার ক্ষেত্রেও তোমরা একইভাবে পাবা সেক থিটা এর পর্যায় কি হচ্ছে, এটাও 2π। ওকে প্রিয় শিক্ষার্থী, তারপরে কোসেক থিটা এর পর্যায় কি হচ্ছে, একইভাবে চলতে থাকবে, এটাও 2π। ওকে, তাহলে আমি 2πগুলো কিন্তু তোমাদেরকে মনে করে দিলাম। এই হচ্ছে 4টা ফাংশন, এদের 4টা ত্রিকোণমিতিক ফাংশন, যাদের পর্যায় প্রত্যেকেরই কি 2π করে। ওকে, এখন আমরা ভিন্নতর জায়গায় চলে আসছি, ট্যান থিটা। আচ্ছা, এদেরকে একটু ভিন্ন মাত্রায় লিখি যে ট্যান থিটা, এরা কি করবে, ট্যান থিটা এর পর্যায় আমি বলে দিচ্ছি, এটা হলো শুধু পাই। আর কট থিটা এর পর্যায় এটা হচ্ছে পাই, কারণ কটের উল্টাই হলো ট্যান, সুতরাং ইনভার্সগুলোর ক্ষেত্রে এই কথাই প্রযোজ্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, ট্যান থিটার ক্ষেত্রে কি ঘটনাটা দাঁড়ালো সেটা দেখো। ট্যান থিটারটা আবার চেঞ্জ হলো কেন? ট্যান কিন্তু দুই বাড়িতে যাওয়া আসার মতো তার একটা অবস্থা, এ বাড়িতেও খায় ওই বাড়িতেও খায়, এই টাইপের একটি অবস্থা। ট্যান থিটার ক্ষেত্রে আমরা যদি বলি, ট্যান থিটা এখানে কি ছিল, ট্যান থিটা এখানে 0 ছিল, আর ট্যান থিটা ইন কেস অফ ট্যান থিটা। আচ্ছা, ফর ট্যান থিটা আমরা বলতেছি, ফর ট্যান থিটার হিসাব আমরা দিচ্ছি, সাইন থিটাটাকে এখান থেকে আমরা ইরেজ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, এটা হয়ে গেল একটু তোমাদের জন্য এলিজিবল। ওকে, তাহলে ফর ট্যান থিটার জন্য এখানে কি ছিল, সে 0 ছিল, এখানে গিয়ে অসংজ্ঞায়িত হয়ে গেছে, এখানে আবার কমতে কমতে কি এখানে আবার সে 0 হয়ে গেছে, হ্যাঁ, এখানে আবার কি হয়ে গেছে, সে মাইনাস ইনফিনিটি হয়ে গেছে। ওকে, মাইনাস ইনফিনিটি হয়ে গেছে, আবার 0। তাহলে এই যে ট্যানের ক্ষেত্রে দেখো, এখানে ইনফিনিটির আসলে প্লাস মাইনাস আমরা নিচ্ছি, এটা একটা ধারণাগত বিষয়। তা এইখানে যে বিষয়টা, ট্যান কিন্তু এখানে অ্যাকচুয়ালি পজিটিভ, এখানে যে ভ্যালুটা প্রদান করতেছে সেটা কিন্তু ট্যানের কি হচ্ছে, পজিটিভ ভ্যালু প্রদান করতেছে, কিন্তু এটা আমরা ধারণাগত কারণে, অক্ষের সেন্সের কারণে নেগেটিভ ইনফিনিটি বলতেছি। ওকে, তা প্রকৃত যেটা ব্যাপার, যে ট্যান থিটার মানগুলো এখানে যেভাবে, ডিয়ার স্টুডেন্ট, এখানে যেভাবে বাড়তে থাকে সেইভাবে এখানেও সেই ভ্যালুগুলো সে দিতে থাকে। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছতে তার কতটুকু রোটেশন দরকার, এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছতে তার রোটেশন দরকার শুধুই কি পাই। ওকে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে সে যে ধরনের ভ্যালুগুলো প্রদান করতেছে, এই জায়গাতেও সে কি একই ভ্যালুগুলো প্রদান করতেছে। ঠিক আছে, তার মানে এখানে পজিটিভ ভ্যালুস, এখানেও সে কি ট্যান প্রদান করতেছে পজিটিভ ভ্যালুস। তার মানে ট্যানের দুইটা ঘর, একটা এটা যদি নিজের বাড়ি হয় তাহলে এটা অপরের বাড়ি, নিজের বাড়িতে খাওয়া দাওয়া করে, অপরের বাড়িতেও খাওয়া দাওয়া করে, নিয়মিত যাতায়াত তার একটা আছে ট্যানের। একই কথা ট্যানের উল্টা কটের ক্ষেত্রেও আমরা বলতে পারি, কটের এখানে যে পরিণতি, এখানেও খাওয়া দাওয়া করে, এখানেও খাওয়া দাওয়া করে, দুই বাড়িতে। তাই এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে তার পথ কতটুকু পরিক্রমা করতে হয়, এই যে পাই। আবার এই বাড়ি থেকে এখানে যেতে হয়, এই বাড়িতে ঢুকতে গেলে আবার তাকে পাই পরিক্রমা করতে হয়। সুতরাং ট্যান থিটা এর পর্যায় হচ্ছে পাই, আর কট থিটা এর পর্যায় হচ্ছে কত, পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বিষয়টা এখন আমরা করব, আমরা কিছু অঙ্ক করতে যাচ্ছি। ওকে, আর আমি তোমাদেরকে একটি অঙ্ক দেব এবং অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখো। আমি প্রথমে সিকিউ এর জন্য একটি হেল্প করে দেব, তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাব এমসিকিউ এর জন্য। দুই ধরনের হিসাব আছে, একটা হলো সিকিউ এর জন্য হিসাব, আরেকটি হচ্ছে এমসিকিউ এর জন্য হিসাব। তাহলে সিকিউ এর হিসাবটা
সিকিউতে দিবা আর এমসিকিউ এর হিসাবটা এমসিকিউতে দিবা, দুইটা আবার গোলমাল করবা না। ওকে, তাহলে হিসাব আমরা কিসে করতেছি? ফর সিকিউ। তাহলে হিসাব ফর কত? সিকিউ। ওকে, আমি তোমাদের একটি প্রশ্ন নিয়ে আসলাম, সেটা প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা এদিকে চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আমি একটি প্রশ্ন নিয়ে আসছি যে 1 নম্বর সাইন কত হচ্ছে আমাদের 3x + 5 এর কি পর্যায় কত? ওকে, তাহলে এইটা যদি তোমরা সিকিউ এর হিসাব দাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? এইটাতে হিসাব করতে হবে সাইন, তোমাদেরকে এইখানে 2π যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, 2π যোগ করতে হবে। যেহেতু 2π পর্যায়ে সাইনের মৌলিক ফাংশনে এটা কিন্তু একটি রূপান্তরিত ফাংশন, তাহলে তুমি এখানে 2π যোগ করে নেবা। 2π প্লাস কত? আমাদের কত আসতেছে? এই যে 3x প্লাস কি 5। ওকে, এই বিষয়টা, অর্থাৎ এইটা কিন্তু আমার থিটা হিসাবে কাজ করলো। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন তুমি যেটা করবা, এই 3x কে শুধু x বানানোর জন্য, x বানাতে গেলে কি কমন নিতে হবে সেইটা খেয়াল করবা। তাহলে সাইন খেয়াল করবা, এই কত কমন নেব আমরা? 3 কমন নেব, কারণ আমি ব্র্যাকেটের ভেতরে শুধু x রাখতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে x যদি রাখতে চাই তাহলে আমাদের কি হচ্ছে? 3 কমন নেই, তাহলে এটা হচ্ছে 2π/3 প্লাস এখানে হচ্ছে কত? x প্লাস কত? 5/3। ওকে, এই যে 3 কমন নেওয়ার পরে এইটাকেই আমরা বলতেছি যে পর্যায়, এটাই হচ্ছে পর্যায়। ওকে, এটাই পর্যায়। তাহলে এইটাই তোমরা বলবা। সিকিউ এর হিসাবগুলো কিন্তু তোমরা এইভাবেই দিবা। যদি সাইনের হিসাব করো তাহলে সাইনের জন্য 2π যোগ করছো, আবার যদি ট্যানের হিসাব করো তাহলে ট্যানের জন্য কি করছো? 5 মিনিট বেশি নেব। ট্যানের জন্য কি করছি আমরা? ট্যানের জন্য পাই যোগ করব, তার মানে এখানে কি? অতএব পর্যায় কত? পর্যায় সমান হচ্ছে 2π/3। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের হিসাব, তাই এই হিসাবটা তোমরা খেয়াল রাখো। আমরা এটাতে কি করলাম? অ্যাকচুয়ালি তোমরা এত জটিলভাবে না গিয়ে বিষয়টা এইটাকে আলোচনার বাইরে রেখে দিবা। তোমরা একটু হিসাব করে নাও, আমি একটু তোমাদের জন্য আর একটু সহজ করে দিচ্ছি যে এই কনস্ট্যান্টটাকে আলোচনায় রাখিও না, এক্স এটাকে বাইরে, কনস্ট্যান্ট বাইরে থাক, কনস্ট্যান্টের সাথে আমাদের কোনো বিষয় না, এইভাবে কাজটি করবা। ওকে, অর্থাৎ আগের এইটা ছিল, এখন তুমি এই দুইটা থেকে কি কমন নিবা? এই যে এক্স এর সহগ কমন নিবা। আমি বলে দিচ্ছি যে এক্স এর সহগ কমন নিবা, এক্স এর সহগ কমন নিবা, কমন নিতে হবে। ওকে, তার মানে মৌলিক পর্যায়টা যোগ করবা, যোগ করে এক্স এর সহগ কমন নেবা এই দুইটার মধ্যে, তাহলে এই যে পাইয়ের সাথে যা কিছু আসলো সেটাই হচ্ছে পর্যায়। একইভাবে যদি আমরা ট্যানের ক্ষেত্রে যদি হিসাব করে দেই, আমরা ট্যানের একটা হিসাব দিই তাহলে আরও ক্লিয়ার হবে। আর ট্যানের মনে করো আমরা একটা হিসাব দিলাম। ওকে, যে ট্যান কত? x/3 এর কত? পর্যায় কত? ওকে, পর্যায় কত? তাহলে এই হিসাবটা যদি আমরা দেই তাহলে প্রিয় শিক্ষার্থী এটার আমরা কি দেব? ট্যানের মৌলিক পর্যায় কত? যে পাই প্লাস কত? x/3। ওকে, এইটা হলো ট্যানের মৌলিক, এটা যোগ করলাম কেন? আমরা জানি যে ট্যানের মৌলিক পর্যায় পাই। তাহলে এখন আমরা কি করব? এই আমাদের প্রসেসটা দেখো, এক্স এর সাথে কি আছে? 1/3, তাহলে 1/3কে কমন নাও, অর্থাৎ তুমি ভেতরে যেন শুধুই এক্স থাকে। তাহলে এটা কত হবে? 6π হবে, প্লাস কত হবে আমাদের? কত? এক্স। এই যে এই ঘটনা দাঁড়াইলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের কত হবে? অতএব পর্যায় কত হবে? পর্যায় হচ্ছে সমান 6π। এই যে পর্যায় হচ্ছে 6π না কত হবে? 3, সরি এইটা হবে 3π। ওকে, উল্টে যাবে, অর্থাৎ 1/3 ভাগ হয়ে গেলে 3π হয়ে যাবে। তাহলে এটা করে দিবা কত? 3π করে দিবা প্রিয় শিক্ষার্থী। তো এই ছিল আমাদের পর্যায় সংক্রান্ত বিষয়, এটা আমরা সিকিউ এর হিসাব করলাম। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি একটা এমসিকিউ এর হিসাব দেব, তাই এমসিকিউ এর জন্য সূত্রটা তোমরা একটু লিখে নাও। আমি সূত্রটা এদিকে দেব এবং তোমরা ওই পর্যায়গুলো হিসাবটা দেখো। এটা কিন্তু সিকিউ এর হিসাব, সিকিউতে দিতে গেলে এভাবেই দিবা। আর যদি এমসিকিউতে দাও তাহলে সেক্ষেত্রে আমাদের পথ, অতি শর্টকাট পথ আমরা ইউজ করব। ঠিক আছে,
তাহলে এইখানে আমরা একটু সূত্র দিয়ে দিচ্ছি ফর কত, ফর MCQ। ওকে, আমরা একবারে উল্লেখ করে দিচ্ছি যে এফ থিটা সরি, এখানে আমরা এফ থিটা দিয়ে দিই যে এফ থিটা এর রূপান্তরিত ফাংশন কত হবে, ফাংশন এফ এম থিটা হলে এই যে এফ এম থিটা এর পর্যায় সমান সমান কি হবে, এই যে মৌলিক, এটা মৌলিক কথা, তাহলে তোমরা লিখে দাও মৌলিক, তাহলে তোমাদের সুবিধা হবে। মৌলিক এফ থিটা, তাহলে কি হবে, এফ থিটা এর পর্যায়, এফ থিটা এর কি পর্যায় ডিভাইডেড বাই কত, আমাদের এই যে এম কে নিয়ে আসবা। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখো। এখন দেখো এই সূত্র প্রয়োগ করে আমি কিন্তু একের উত্তর তোমাদের করে দিচ্ছি, ওকে, তাহলে একের উত্তর করে দিচ্ছি MCQ। ফর কত আমি আগেই উল্লেখ করে দিচ্ছি, ফর MCQ। ওকে, তাহলে পর্যায় আমি তোমাদের বলে দিচ্ছি, পর্যায় হচ্ছে, আচ্ছা সাইন থিটা মৌলিক ফাংশন কি, এটার মৌলিক কি ছিল, মৌলিক ছিল সাইন। আচ্ছা সাইন থিটা, তাহলে সাইন থিটার পর্যায় কত ছিল, 2π, আর তার রূপান্তরিত হলো এইটা, তার রূপান্তরিত তোমাদের এই যে এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে কি আছে, এই যে মিস্টার 3, তাহলে এইটাকে ভাগ দাও 3। ওকে, তাহলে 2π/3, এই যে আমাদের পর্যায় হচ্ছে কত, এটার পর্যায় কি মুছে গেছে আগের, এটার পর্যায় ছিল কত, 2π/3। ওকে, তাহলে পর্যায় হচ্ছে 2π/3। তার মানে এটা কি, এমটা হচ্ছে থিটা এর সহগ, এম হচ্ছে থিটা এর কত সহগ, অর্থাৎ আরও উল্লেখ করে দিচ্ছি এম অর্থাৎ থিটা এর কি সহগ। ওকে, এই যে এম অর্থাৎ থিটা এর সহগ, তাহলে এটা করে দিবা। একইভাবে আমরা যদি ট্যানের কথা বলে দিই, এই যে এটা কত নাম্বার, 1 নাম্বার, এটা 1 নাম্বার। আমরা যদি 2 নাম্বার যদি করে দেই, ডিয়ার স্টুডেন্টস, এটার ক্ষেত্রে যদি করে দেই, তাহলে ট্যান কত, x/3 এর কি পর্যায়, এগুলো তোমরা MCQতে ইউজ করবা। তাহলে পর্যায় কত হচ্ছে, প্রথমে ট্যানের পর্যায় খুঁজবা, ট্যানের পর্যায় কত, আমরা এটা মনে রেখেছি ট্যানের পর্যায় পাই, আর এখানে এক্স এর সহগ কত, 1/3, এক্স এর সহগ হচ্ছে 1/3, তার মানে কি এইটা হিসাব করো, আমরা কত পাবো, 3π পাবো, এবং এখানে আমরা 3π বের করেছি। তবে এটা হলো সিকিউ এর হিসাব, এটা হলো MCQ এর হিসাব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তা তোমরা এই হলো আমাদের আজকের আলোচনা, তোমরা কিন্তু এটা করতেই থাকবা। আমাদের আগামী দিনে আমরা আরেকটা জিনিস আমার কাছে ছিল ছোট সূত্র, এটা ফর MCQ, তোমরা একটু লিখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে, এটা দিয়েই আমি শেষ করে দিচ্ছি। তোমাদের একটু টাইম আমি বেশি নিলাম, কিন্তু এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর 2টি ফাংশনের আমি বলে দিচ্ছি, সেটা একটু লিখে নাও। সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা ফাংশনের পর্যায়, এগুলো কিন্তু আসে আবার, এটা একটু স্পেশালি লিখে নাও যে সাইন স্কোয়ার থিটা ও কস স্কোয়ার থিটা এরূপ এখানে যত থাকবে খেয়াল করো, এরূপ ফাংশনের পর্যায়, এটা কিন্তু তোমাদের MCQ এর হিসাব, ফাংশনের পর্যায় সমান সমান আমি তোমাদের হিসাব করে দিলাম যে এটা মৌলিক ফাংশনের পর্যায়, মৌলিক অর্থাৎ সাইন থিটা ইউজ করলে সাইন থিটার পর্যায়ে দিবা, মৌলিক ফাংশনের পর্যায় লিখে দাও, ফাংশনের পর্যায়, ঠিক আছে। আর নিচে কি দিবা, 2 গুণিত থিটা এর কত সহগ। ওকে, এটা যদি তোমরা হিসাব করো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবা। ওকে, তাহলে যেমন আমি একটু দিয়ে দিই, তোমাদের আবার কনফিউশন হবে। মনে করো সাইন কত, সাইন স্কোয়ার আর 2 থিটা এর পর্যায় আমি দিচ্ছি, তাহলে এই পর্যায়টা আমি দিচ্ছি, তাহলে কত হবে, আমরা সাইনের ফাংশন পর্যায় কত পেয়েছি, 2π, আর 2 তো আমরা এখানে দেবই, 2 গুণিত থিটা এর সহগ কত, এই যে থিটা এর সহগ হলো এই যে এটা, তাহলে 2, এখন কাটাকাটি করো, তাহলে তোমাদের কত হবে, কিন্তু 2π/2। ওকে, তাহলে এটা তোমাদের আমি ফর MCQ এটা বলেই দিছি আগে, ফর MCQ। তাহলে MCQ এর জন্য দেখো তোমাদের আমি একটি সহজ উপায় বাতলিয়ে দিলাম, তোমরা এটা করবা।
আর সিকিউ এর জন্য হিসাব আমার বইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে শিখবা। সিকিউ এর জন্য দিলে এভাবেই করতে হবে, আর এমসিকিউ এর জন্য দিলে এভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার কাছে এ সংক্রান্ত বোর্ডে আসা অনেকগুলো এমসিকিউ ছিল। তো আজকে আর সময় নেই, আমরা শেষ করলাম। আগামী দিনে আরও নতুন নতুন আলোচনা নিয়ে আসব, এবং তোমরা আগামী দিন কিন্তু আমার ক্লাসে গ্রাফ নিয়ে বসবা, গ্রাফ পেপার নিয়ে বসবা। আমরা অনেকগুলো জিনিস আগামী দিন শেখার আছে, আমরা সেগুলো শিখব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। তোমাদের আশেপাশে যারা দুস্থ আছে, শীতার্থ আছে, পারলে তাদেরকে সহযোগিতা করো। তোমাদের অব্যবহার্য যেসব কাপড় চোপড় আছে সেগুলো দিয়ে পারলে সহযোগিতা করো। তো সবার মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।